রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে সকালে বঙ্গভবনে যাচ্ছেন সিএসি। জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ চূড়ান্ত, আজ বিটিভিতে রেকর্ড, সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ঘোষণা। একই সংবিধান, তবুও অধিকার সবার সমান নয়। মানবাধিকার বাস্তবায়নে এখনো পিছিয়ে দেশ। বঞ্চিতদের নাগরিক সুরক্ষার মাধ্যমে মানবিক রাষ্ট্রের পরিচয় ধারণের পরামর্শ। যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই এই লেকে নাই। এত ময়লা, এত আবর্জনা, আলো বাতাস বা ভালো একটা পরিবেশে থাকবে, ওই রকম কোনো পরিবেশ নেই। দূষণে নাকাল ধানমন্ডি লেক, হুমকিতে জলজ প্রাণী, নোংরা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের ক্ষোভ, রক্ষণাবেক্ষণের তাগিদ। ব্যয় বাড়লেও ব্যাট দিতে আগ্রহ বাড়ছে ভোক্তার। অনেক বিক্রেতা প্রতিষ্ঠানে রাখে না বেচা কেনার সঠিক হিসাব। আদায় ব্যবস্থা সহজ না করার দায় এনবিআরের, বলছেন অর্থনীতিবিদরা। এবং ট্যারিফ আদায়ে ব্যর্থ হয়ে 21টি বেসরকারি অফটকের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা। কাল থেকে কার্যকর, আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের শঙ্কা। সকলের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর যে কোনো সময় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিএসি। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে 300 আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ করেছেন সিএসি। চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ফেব্রুয়ারির ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এএমএম নাসিরউদ্দিনের কমিশন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত হয়েছে। সিএসির ভাষণ রেকর্ড ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিএসি। আর রেওয়াজ অনুযায়ী বুধবার ভোটের তারিখ নিয়ে বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরউদ্দিন কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত নিতে পারেন সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। প্রথা অনুযায়ী সিএসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ। জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথার ফুলছুরি দিয়ে রাষ্ট্র চলে না উল্লেখ করে তিনি বলেন, দেশ করার পরিকল্পনা শুধু বিএনপিরই আছে, অন্য কারণে। দেশ গড়ার কর্মসূচি নিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের তৃতীয় দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় নেতাকর্মীদের কঠোর হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশ গড়ার পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, কথার ফুলঝুরি দিয়ে মানুষের পেটে আহার যায় না। জনগণ চায় তাদের সমস্যা সমাধানে কারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ জানিয়ে তারেক রহমান আরো বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলেই গণতন্ত্র ফিরবে, দূর হবে সব ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। যদি আমরা ওই জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে
ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। দেশ গড়ার বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে ৩ বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে, সে সময় জবাবদিহিতা ছিল না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, সামরিক বাহিনীর প্রতি ভালোবাসা থেকেই অসুস্থতা নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এ সময় সামরিক এক কর্মকর্তার সঙ্গে অতীতের ভুল বোঝাবুঝি নিয়েও কথা বলেন তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় এক সামরিক কর্মকর্তাকে সভায় দেখতে পেয়ে অতীতের ভুল বোঝাবুঝির জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, একটু অ্যাপোলজি। তারেক রহমান জানান, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির এক কর্মসূচিতে ওই সামরিক কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের কিছুটা ভুল বোঝাবুঝি হয়। পরে এই কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সভায় তারেক রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে নানা ষড়যন্ত্রে বিএনপির সঙ্গে সামরিক বাহিনীর দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু অসুস্থতা নিয়েও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম জিয়ার যোগ দেয়াকে সামরিক বাহিনীর প্রতি বিএনপির আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশ বলে মন্তব্য করেন তিনি। ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। গত 15, 16, 17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না এমনটা ভাবার কারণ নেই। নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজয়ী হলে 3 শর্তে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। এ কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের জন্য দেশের মানুষ স্বস্তিতে নেই। জরিপ যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে নির্বাচনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-এর দক্ষিণ কাফরুল থানাধীন স্থানীয় জামায়াতের সুধী সমাবেশে যোগ দেন দলটির শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। আমার কথা খুব বেশি নয়। মঙ্গলবার রাতে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, সমাজে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে প্রতিজ্ঞাবদ্ধ তার দল। জানান, নির্বাচনে জয়ী হলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ না করা এবং অভ্যুত্থানের চেতনা ধারণ করার শর্তে সকল রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করবে জামায়াত। আমাদের কোনো বন্ধু সংগঠন বলেছেন, তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার, ঐক্যের সরকার। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার। এদিন দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাম্প্রতিক নানা জরিপ প্রসঙ্গে বলেন, জরিপই যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে দেশে নির্বাচনের কোনো প্রয়োজন হতো না। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই, জরিপের বাইরে গিয়েও রেজাল্ট হয়েছে। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে অথবা পরাজিত। 2001 থেকে 2006-এ জোট সরকারে থাকলেও সে সময় কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না জামায়াত বলে মন্তব্য করেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আমরা কিন্তু জোট সরকারে ছিলাম, কিন্তু আমাদের দুইজন কাদা লাগাই নাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় কারা যাবে এমন জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর অপচেষ্টা দেখছে এনসিপি। দলটির নেতারা বলেন, আগামীর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে কার্ড খেলার রাজনীতি চলবে না।
যুব উইংয়ের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয়ে। সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আগামীর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে কার্ড খেলার রাজনীতি চলবে না। পাশাপাশি যারা চাঁদাবাজি করছেন, রাজনীতিতে তাদের কোনো ঠাঁই হবে না। যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে, যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে, আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি, বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি। ক্ষমতা কারা পাবে বা না পাবে সেসব নিয়ে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে মানুষকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, নির্বাচনের লক্ষ্য হওয়া উচিত সংস্কারের। যে নির্বাচন 26 সালে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এদিন ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মন্তব্য করেন, ফ্যাসিস্টের দোসরদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে ইসি। যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা, সুযোগ সুবিধা দেওয়া, সামগ্রিক কাজগুলো করেছে, আমরা মনে করি আওয়ামী লীগ যা তারাও তা। সো তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং নির্বাচন কমিশন এই জায়গায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে স্পষ্ট প্রতারণা করছে। এনসিপি কোনোভাবেই নির্বাচন কমিশনের এমন কার্যক্রমকে সমর্থন করে না বলেও সাফ জানান সার্জিস আলম। এটা এনসিপি কোনোভাবেই তাদের জায়গা থেকে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। তার লন্ডন যাত্রা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মেডিকেল বোর্ড। আপাতত এভার কেয়ারেই চলবে চিকিৎসা। এদিকে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম সরাসরি তদারকি করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আর 17 দিন ধরে বেগম জিয়ার সঙ্গে আছেন ছোট ছেলে সহধর্মিনী শারমিলা রহমান। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। এরই মধ্যে এন্ডোস্কোপি করে বেগম জিয়ার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে। স্বাভাবিক এসেছে সিটি স্ক্যানের রিপোর্ট। দেশি বিদেশি চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। দেশে এসে সশরীরে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, এখনো লন্ডনে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই বেগম জিয়ার। এই অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চলবে চিকিৎসা, তবে শরীর উপযুক্ত পর্যায়ে এলেই নেওয়া হবে বিদেশে। দীর্ঘদিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। 23 নভেম্বর এভারকেয়ারে ভর্তি হন তিনি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়ার পর সিসিইউতে রেখে চলছে চিকিৎসা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে সারের কৃত্রিম সংকট। রাজশাহীতে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। বস্তা প্রতি 800 টাকা বেশি দরে বিক্রি। বিপর্যস্ত শীতকালীন আবাদ, প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। একই রাষ্ট্র, একই সংবিধান, তবু সবার সমান অধিকার নেই। ফুটপাতের জীবন থেকে কয়লার ধোঁয়ায় মেশা শ্রমিকের চোখে জল বলে দেয় মানবাধিকার বাস্তবায়নের পথে এখনো পিছিয়ে রাষ্ট্র। অধিকার বঞ্চিতদের সুরক্ষার মাধ্যমে মানবিক রাষ্ট্রের পরিচয় তুলে ধরা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। বিশ্ব মানবাধিকার দিবসে বঞ্চিতদের কণ্ঠস্বর তুলে এনেছেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরা ছিলেন প্রিন্স আরেফিন। আলো ঝলমলে অট্টালিকা আর রাস্তার পিছে বিলাসবহুল গাড়ির সারি, কিন্তু সেই আলোর ঠিক নিচেই ফুটপাতে বহমান অন্য জীবনের গল্প। এই তো মাত্র কয়েক মাস আগেই বাসা ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় এখন গোটা আকাশটাকেই ছাদ বানিয়ে নিতে হয়েছে আজমিনকে। তারপর থেকে এক শিশুকে কোলে আর অনাগত সন্তানকে নিয়ে ফুটপাতে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। এদিকে ভাড়াটাও বেশি, 5,000 টাকা, 4,000 টাকা, 5,500 টাকা রুম ভাড়া। এত টাকা দিয়ে তো আমি থাকতে পারবো না। অনেক সময় খাইতে পারি, অনেক সময় খাইতে পারি না। যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে জাঁকজমক নগর, তাদের গোটা জীবনটাই যেন বঞ্চনার এক হালখাতা।
জাহাজের পাটাতনের সরু কাঠের রাস্তা পেরিয়ে গুনে গুনে 7 বার বালুর বোঝা মাথায় টানার পর ঝুলিতে জমা হয় মোটে 20 টাকা। দিন কামাই করি দিন খাই, খাবার যেদিন না করবো ওদিন আমার খাওয়া নেই। জামাই অসুস্থ, ঘরে ভরা 80 টাকা ঘর ভাড়া দেওয়ার না গিয়ে আমি এলা খোলা পাইনি। এত ঝুঁকিতে কাজ করতেছি, সে অর্থে আমরা ন্যায্য মজুরিটা পাইতেছি না। করি নিজের পেটের তাগিদে, কি করব, গরিব মানুষ করে তো খাইতেই হবে। রাষ্ট্রের অগ্রযাত্রা যাদের কয়লা মাখা কালো হাত ধরে, তারা কি জানে অধিকার মানে কি? পেট বাঁচা নিয়েছে খরচ, বাল বাচ্চা আছে, মা আছে, সন্তান মানুষ করুন লাগবো। আমার কোনো অধিকার নাই ভাই, আমি অধিকার মনোরণ পেট বাঁচাই আর কাম করি খাই। অথচ মানবিক না হয়ে বারবার নাগরিক অধিকার লঙ্ঘন করছে রাষ্ট্র, বলছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, দৃষ্টিও দিচ্ছে না, তা না কর্ণপাতও করছে না, এটা কোনো আমলেও নিচ্ছে না, সেটার ব্যাপারে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। আর একটা হলো রাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘন করে অনেক জায়গায়। রাষ্ট্রের দায়িত্ব যে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা। মানব জীবন ঘিরে শুধুই না পাওয়ার গল্পই যখন বর্তমান, তখন ভবিষ্যতের প্রশ্নে নির্বাক বঞ্চিতরা। যে দেশের লাখো মানুষের কাছে অধিকার শব্দটির অস্তিত্ব এক মহাকাশ দূরে, সেখানে কাগজেই আটকে থাকে উন্নয়ন। মানবাধিকারের বাস্তবায়ন হোক রাষ্ট্রের প্রতিটি কোণায়। ছেঁড়া চাদরের নিচে থাকা ফুটপাতের মানুষটির কাছেও পৌঁছে যাক সে আলো, তবেই এই রাষ্ট্র হয়ে উঠবে সকলের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দূষণে নাকাল রাজধানীর ধানমন্ডি লেক। পানি দূষণের কারণে হুমকিতে পড়েছে মাছসহ জলজ প্রাণী, বেড়েছে হকার সংখ্যাও। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যবহৃত হচ্ছে লেকের পানি, যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, লেকের পরিবেশ সুরক্ষায় কার্যকরী উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এদিকে দূষণ রোধে হকারদের আধিপত্য কমাতে খাদ্যদ্রব্য সহ পণ্য না কেনার পরামর্শ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ওমর ফারুক ও ফারুক মোল্লার ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন। দুর্গন্ধ, মশা, মাছি একদম ভরে গেছে। পানি ময়লা হয়েছে তা কি হয়েছে? ঢাকার নাগরিকদের জন্য প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জনপ্রিয় স্থান ধানমন্ডি লেক। কোলাহলপূর্ণ শহরে এই লেক যেন এক টুকরো শান্তি, বিনোদন আর বৈচিত্র্যতার মিলন মেলা। তবে ধানমন্ডি লেকে আবর্জনার স্তূপ আর অস্বাস্থ্যকর পরিবেশ এখানে ঘুরতে আসা অনেকের কাছে অস্বস্তির কারণ। বিশাল এই জলাধার এখন অনেকেই ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। গোসল থেকে শুরু করে কাপড় ধোয়ার কাজও হচ্ছে হরহামেশা। এতে পানি দূষিত হওয়ার পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পানি ময়লা হয়েছে তা কি হয়েছে? সাপানে সব পরিষ্কার করে দেয়। এই লেকের পানি গোসল করি, অজু করি, ওই থালাবাটি ধুন লাগে, থালাবাটি ধুই, কোনো সমস্যা হয় না। খাবারের প্যাকেট, চায়ের কাপ, পলিথিন সহ বিভিন্ন উচ্ছিষ্ট লেকের চারপাশেই যেন তৈরি করেছে অদৃশ্য বর্জ্যের দেয়াল, যার বড় অংশই আসে লেকপাড়ের বিভিন্ন দোকানপাট আর হকারদের কাছ থেকে। কাজের ফাঁকে বিনোদন আর প্রশান্তির খোঁজে ঘুরতে আসা নগরবাসী লেকের প্রাকৃতিক পরিবেশ নিয়ে হতাশ। প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই লেকে নাই। এত ময়লা, এত আবর্জনা, আমরা জানি যে ময়লার কারণে কিন্তু আমাদের ডেঙ্গু মশা হয়। এটা পুরোটাই এখন হইলো জায়গা লোপাটের জায়গা হয়ে গেছে। এত বড় একটা জায়গা, ফ্রি জায়গা, সেটা এখন যারা এখানে আছে ওরা এটাকে বিভিন্নভাবে এটা ইউজ করতে। লেকের পরিবেশ খুবই খারাপ, নোংরা, মশা মাছি। মালিক পক্ষ আছে, তারা বলে দেয় আজকে আসেন না, আমরা আসি না। এই লেকের যে দায়িত্ব আছে, সুপারভাইজার আছে, তারা আমাকে ফোন দেয়, তারপরে আমরা আসি। হকারদের সংখ্যা বৃদ্ধির জন্য দর্শনার্থীদেরই দায়ী করছে সিটি কর্পোরেশন, আর পরিষ্কার পরিচ্ছন্নতা ও দেখভালের দায়িত্ব চায় ধানমন্ডি সোসাইটি। কিছুদিন আগে ধানমন্ডি সোসাইটি প্রায় 40 মনের মতো মাছ, মৃত মাছ এখান থেকে আপনার উঠিয়েছে। এখানে মাছ মরে পড়েছিল। লেকের একটা অংশ সোসাইটি যদি সুযোগ পায়, তাহলে সত্যিকারের যে লেক ডেভেলপমেন্ট, লেকটা সুন্দরভাবে করা যায়, এখানে লেককে ঘিরে যে একটা সুন্দর কমিউনিটি গ্রো করা যায়, এটাকে আমরা দেখিয়ে দিতে পারবো। দোকান আছে, অনেক বাদামওয়ালা আছে। এখন নাগরিক যদি সেটি রিসিভ না করে তার কাছ থেকে, আমি উল্টো বলি যে না, তোমার এখানে তো মানে তুমি এখানে বৈধভাবে বাস করছো না, বা আমরা রিসিভ করব না, বা আমরা এই দোকানগুলোতে খাবো না, তাহলে কিন্তু এটা নিরুৎসাহিত হয় যে এগুলো কখন আসে, যখন নাগরিকের চাহিদা থাকে। পরিবেশ বান্ধব নয় এমন প্রকল্প আর বাণিজ্যিকীকরণ লেকের অকাল ধ্বংসের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞ। এজন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের বিমাতা সুলভ আচরণকেও দায়ী করেন তিনি। প্রকৃতি নির্ভর এবং পরিবেশ উত্তরণের প্রকল্প হিসেবে দেখার যে সৃষ্টি লগ্নের উদ্দেশ্য,
তাকে বাণিজ্যিকায়ন, লোভ, লালসা, ব্যবসা এর মধ্যে ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে এর এই অকাল ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা। তত্ত্বাবধানের ক্ষেত্রে যে মেরামত পূর্বক রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন থেকেই অবহেলিত, আর এই অবহেলার মূল কারণ হলো দক্ষিণ সিটি কর্পোরেশন এর সাথে বিমাতা সুলভ আচরণ করা। পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নগরীর ফুসফুস খ্যাত এই জলাধারকে বাঁচাতে এখনই সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অযত্ন আর অবহেলায় প্রতিদিনই একটু একটু করে হারাচ্ছে ধানমন্ডি লেকের সৌন্দর্য, নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য, আর তাই বাড়ছে পরিবেশগত ঝুঁকি। পরিকল্পনাবিদরা বলছেন লেকের উন্নয়নের চেয়েও বেশি জরুরি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। তা না হলে শহরের গুরুত্বপূর্ণ এই জলাধার অচিরেই হারাবে তার কার্যকারিতা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ব্যয় চাপ বাড়লেও দিন দিন ভ্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ, কারণ দেশ গঠনে ভূমিকা রাখতে চান তারা। যদিও তাদের সন্দেহ রয়েছে এই পরোক্ষ কর ঠিকমতো সরকারের কোষাগারে জমা হয় কিনা। এদিকে মোট রাজস্ব আদায়ের প্রায় 40% যোগান দেয়া ভ্যাটের সঠিক হিসাব যেমন রাখে না অনেক খুচরা বিক্রেতা ব্যবসায়ী, আবার আদায় ব্যবস্থা স্বচ্ছ ও সহজ না করার দায়ও এনবিআরের রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উচ্চ মূল্যের বাজারে জীবনযাপন সহজ করতে ভ্যাট হার কমানোর পক্ষেও অবস্থান তাদের। জাতীয় ভ্যাট দিবসে MS আরেফিনের রিপোর্টে বিস্তারিত। ব্যয় বাড়লেও দেশ গঠনে অবদান রাখতে ভ্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ। যদিও স্থানীয় পর্যায়ে তাদের দেয়া ভ্যাট সরকারের কোষাগারে ঠিকমতো জমা পড়ে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তারা জমা দিচ্ছে কিনা সরকারের সেটা তো নিশ্চিত হতে পারছি না। কেনাকাটার মধ্যেই তো সাইডে দেয়া থাকে যে কত পার্সেন্ট, এটা সরকার পর্যন্ত আসলে যায় কিনা, এটা যদি আমরা জানতে পারি তাহলে ভ্যাট দিতে সুবিধা হয়। প্রতি বছর রাষ্ট্র পরিচালনার যে ব্যয়ের হিসাব তুলে ধরা হয় জাতীয় বাজেটে, সেখানে আয়ের সবচেয়ে বড় খাত হিসেবে ধরা হয় ভ্যাটকে। গেল অর্থ বছর মোট 3,70,874 কোটি টাকার মধ্যে এই খাতেই এসেছে 1,41,586 কোটি টাকা, শতাংশের হিসেবে যা 38 ভাগের বেশি। চলতি বছরের মোট 4 মাসে আদায় হওয়া মোট 1,19,478 কোটি টাকার প্রায় 39.5% এসেছে ভ্যাট থেকে। আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে বছরে 50 লাখ টাকার উপরে বেচাকেনা হলে 4% হারে টার্নওভার ট্যাক্স, আর 3 কোটি টাকার বেশি হলে 15% হারে ভ্যাট দেয়া বাধ্যতামূলক। যে ভ্যাটের ওপর অনেক বেশি নির্ভরশীল দেশ চালানোর ব্যয়, সেই ভ্যাট দেয়া নেয়া নিয়ে পরিষ্কার ধারণা যেমন নেই সব ক্রেতার, তেমনি সঠিক হিসাবও রাখেন না অনেক বিক্রেতা। আমাদের ভ্যাট দেন না, যারা ব্র্যান্ড আছে তারা ওইখানে ভ্যাট দেয়, যেটা নিয়মে দিয়ে আসছে। আমাদের নতুন করে ভ্যাট চাইলে ভ্যাট দেয় না কাস্টমার। ক্যাশে দিলে যা আসে ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভাবেই আমরা নিচ্ছি। আমাদের কোনো ব্যাটারি সিস্টেম নেই, আমরা যা কার্টন কিনে আনি, দেখা যায় গায়ে রেটে তো আছে, ওই রেট হিসাবে আমরা বিক্রি করি। আমরা শিওর না যেটা যাচ্ছে ঠিক জায়গায় সরকারি জায়গায় জমা হচ্ছে নাকি। এই পরোক্ষ কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ বাস্তবায়নেও রয়েছে অনাগ্রহের স্পষ্ট ছাপ। 2023 সাল থেকে 5 বছরে 3 লাখ ভ্যাট আদায় মেশিন EFD স্থাপনের কথা থাকলেও 2 বছরে হয়েছে মাত্র 16,000। প্রত্যেক স্তরে যদি আপনার রেয়াত কার্যকর হতো এবং ইনভয়েস সিস্টেম থাকতো, তাহলে কিন্তু দেখা যেত যে ভ্যাটের যে হার এটা বড় ধরনের বোঝা হতো না, কারণ এটা শেষ পর্যন্ত গিয়ে মূল বোঝাটা হতো ভোক্তার উপর, যে ব্যবসায়ীদের উপর এটার কোনো চাপ সৃষ্টি হতো না। এই অবস্থায় ভ্যাটের উচ্চ হার না রেখে আদায়ে দুর্নীতি কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ মাত্রায় না রেখে এটাকে যদি ইউনিফর্ম একটা নিচু মাত্রায় রাখা যায় তাহলে কালেকশন করতেও সুবিধা হবে, এবং এই যে আমরা ডিজিটালাইজ করতে পারছি না সেটারও একটা সুরাহা করা যাবে। বিশাল অঙ্কের একটা রাজস্ব আমরা এখান থেকে পাই, বাট আবার একটা বিশাল অঙ্ক এখান থেকে আবার লিকেজও হয়ে যায়, সেটাও আমরা দূর করতে পারবো। তথ্য বলছে দেশে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা অন্তত 20 লাখ, অথচ ভ্যাটের নিবন্ধন রয়েছে 6.5 লাখের মতো, আর রিটার্ন দাখিল করে মাত্র 1.5 লাখ প্রতিষ্ঠান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। হাফ ছেড়ে বাঁচল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয় পেয়েছে কাতালুনিয়ানরা। 3 মিনিটে জোড়া গোল করে দলে ত্রাতা জুলস কুন্দে। কাঙ্ক্ষিত হারে ট্যারিফ আদায়ে ব্যর্থ হয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে রফতানি পণ্যের পাশাপাশি খালি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করতে যাচ্ছে 21টি বেসরকারি অফডক। লিখিত ঘোষণা না দিলেও রফতানি পণ্য এবং কন্টেইনার না পাঠাতে শিপিং লাইনগুলোকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে অফডকগুলো। আর এতে দেশের আমদানি রফতানি খাত মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বেসরকারি অফডকগুলোর ট্যারিফ বাড়ানোর সমস্ত পরিকল্পনা। বন্দরের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ও চেষ্টায় ছিল নতুন ট্যারিফ নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে অফডক মালিকদের সংগঠন বিগডার সমঝোতার, কিন্তু সমঝোতা বেচতে যাওয়ায় দ্বারস্থ হয় আদালতের, আর সেখান থেকেই স্থগিত হয়ে যায় বাড়তি ট্যারিফ আদায়ের সিদ্ধান্ত। সরাসরি ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন কৌশল নিয়েছে অফডক মালিকেরা। বেসরকারি অফডকগুলো রপ্তানি পণ্য এবং পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের যে খরচ, সেই খরচ তাদের রেভিনিউ থেকে পোষাতে পারছে না। এ কারণে ডিপোগুলো ডিসেম্বর মাসের 11 তারিখ 6টা থেকে সকল ধরনের রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেট, লিফট অন, লিফট অফ, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী যানবাহনের পরিবহন চার্জ সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিগডা। অফডকগুলো একটা ভাইটাল একটা রোল প্লে করে শিপিংয়ের ক্ষেত্রে, তো তাদেরকে তাদের অ্যাক্টিভিটিগুলো যদি ফ্রিজ হয়ে যায়, ডেফিনেটলি আমাদের পুরো অর্থনীতি, পুরো বন্দরের কার্যক্রম সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। মূলত বন্দরের উপর চাপ কমাতে 1996 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি অফডকের। প্রথম পর্যায়ে খালি কন্টেনার, দ্বিতীয় পর্যায়ে রফতানি এবং সবশেষ 7 দফায় 65 ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতিও পেয়েছে তারা। আগামীকাল বৃহস্পতিবার ভোর 6টা থেকে রফতানি এবং খালি কন্টেনার হ্যান্ডেলিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে 21টি বেসরকারি অফডক। বিদেশে পণ্য রপ্তানির আগে জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। এসব রপ্তানি পণ্যের সিংহভাগেই তৈরি পোশাক। শিপমেন্ট সব হোল্ড হয়ে যাবে, একদিনের যে ব্যাকলট এটা টানতে 10 দিনে শেষ করা যাবে না। সো আমি চাচ্ছি একটা দ্রুত সমাধান, সরকারের সাথে ওদের সাথে বসে কীভাবে করে এটা সমাধান করা যায়, আমার ইমিডিয়েট সমাধানটা খুবই দরকার। প্রতিদিন 900 আমদানি কন্টেনার ছাড়াও 2700 রপ্তানি এবং 1200 খালি কন্টেনার হ্যান্ডেলিং করছে 21টি বেসরকারি অফডক। মৌখিকভাবে আমাদেরকে বলা হচ্ছে যে 11 তারিখ থেকে তারা পণ্যগুলো নেবেন না, তাহলে এটা এক ধরনের তো চাপ, অবশ্যই চাপ, এবং এক ধরনের চাপ শুধু না, এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি আদালতে যে মামলা হয়েছে, স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটি উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসে আবার এটা সমাধান করতে পারি। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল বিগডা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সারের কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা সাব ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি করছেন 300 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দামে। এতে শীতকালীন সবজির আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। শত শত আলুর বীজের বস্তা পড়ে আছে মাঠে। সার সংকটের কারণে জমিতে বীজ বপন করতে পারছেন না কৃষক। একই অবস্থা অন্য ফসলেরও। রাজশাহীতে শীতকালীন সবজি চাষে সময়মতো সার না পাওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। গোডাউনে পর্যাপ্ত মজুদ থাকার পরও সরকারের বেঁধে দেওয়া দামে সার দিতে গড়িমসি করছেন ডিলাররা। কৃষকের অভিযোগ, সিন্ডিকেট করে ডিলাররা সাব ডিলারের কাছে বেশি দামে সার বিক্রি করে দিচ্ছেন। এ সুযোগে সাব ডিলাররা সব প্রকার সারের 50 কেজির প্রতি বস্তায় 300 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছে। সরকারের যে দাম তার চেয়ে 200-300 টাকা 400 টাকা পর্যন্ত বেশি দিয়ে বিক্রি করছে ডিএপি, টিএসপি, আর পটাশটা একটু কম বিক্রি করছে। যেগুলো ডবল দামে কিনতে হচ্ছে, সরকারে যেটা দিচ্ছে ওটা কেউ পাইছে, কেউ পাইছে না। আমরা বাইরে থেকে কিনেছি, ডিলার তো দেয়নি, পাইনি তো আমরা। ডিএপিতে নিচ্ছে 1200 টাকা, ফসফেট 1900 টাকা, আর ডিএপি আপনার 1800 টাকা বস্তা। ডিলারের ঘরে সার পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও অনেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হিসাবে আমরা প্রত্যেককে দিচ্ছি, এখানে সে যাদের যতগুলো কৃষক আপনি আনবেন যে হিসাবে দিচ্ছি কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের সংকট কিছুই না, ওই হিসাবে আমাদের কোনো সংকট নেই। সারের কোনো সংকট নেই জানিয়ে
কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। বিষয়ে আমাদের জেলা পর্যায়ে এখন আমরা কোনো অভিযোগ পাইনি। যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় সে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই মৌসুমে আমাদের রাজশাহী জেলাতে সারের কোনো ধরনের সংকট নেই। জেলার 2টি গুদামের মধ্যে বাফার গুদামে ইউরিয়া সার মজুদ আছে 9,000 মেট্রিক টন, আর বিএডিসির গুদামে টিএসপি 217 মেট্রিক টন, ডিএপি 1,465 মেট্রিক টন এবং এমওপি 3,672 মেট্রিক টন মজুদ রয়েছে। জেলায় মোট সারের ডিলার রয়েছেন 220 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পার্বত্য জেলার রাঙামাটিতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে আসলে শীতের তীব্রতা শুরু হলো, পার্বত্য জেলা রাঙামাটিতে আসলে সেই চিত্রটা কিছুটা ভিন্ন রয়েছে। আমরা ডিসেম্বরের যে প্রথমার্ধ শেষ হলো, এখনো আসলে সে ধরনের শীত পরিলক্ষিত হচ্ছে না। ফলে এখানে যে হাসপাতালে আমরা এসে যেটা দেখেছি যে শীতজনিত রোগের যে রোগ রয়েছে সেই রোগীর সংখ্যাটাও আসলে কম। আমরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি যে একমাত্র নারী ও শিশু ওয়ার্ডে কিছুটা বাড়তি রোগীর চাপ দেখা গেলেও অন্যান্য ওয়ার্ডগুলো ছিল স্বাভাবিকের মতো। আমরা কথা বলেছিলাম রাঙামাটি জেনারেল হাসপাতালে যে আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর খানের সঙ্গে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে বর্তমানে আসলে যে রোগীর সংখ্যা রয়েছে সেটি এই 100 শয্যা হাসপাতালে 120 থেকে 150 জনের মতো, যেটাকে ওনারা একেবারেই স্বাভাবিক রোগীর চাপ বলতে চাচ্ছেন। এবং তিনি আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন, সেটা হলো যে রাঙামাটির যে জেনারেল হাসপাতালে গত বছরের যে রোগীর চাপ ছিল এই বছরে আসলে এখনো পর্যন্ত সেই ধরনের চাপ পরিলক্ষিত হয়নি। এর কারণ হিসেবে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো যে হয়তো এখনো শীতের তীব্রতা বাড়েনি এবং সেই কারণে রোগীর সংখ্যাটা এখনো পর্যন্ত রাঙামাটি হাসপাতালে কম আছে। এবং তিনি আমাদেরকে আরো যেটা বলেছেন যে সেটা হলো যে ওনাদের যে এই শীতজনিত রোগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ওনাদের নেওয়া আছে, যাতে রোগীর চাপ যদি বাড়ে তাহলে তারা সেটাকে সামাল দিতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে গত বছরের যে তথ্য আছে, গত বছরের তথ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো যে এই 100 শয্যার হাসপাতালে গত বছর ডিসেম্বর নাগাদ অর্থাৎ প্রথমার্ধে এই রোগীর সংখ্যা প্রায় 200 ছুঁই ছিল। তো সেই জায়গাতে এখন পর্যন্ত এটা 120 বা 150-র উপরে যায়নি বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। তবে তিনি আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো যে আরএমও বা এখানকার যে মানুষের প্রতি যেটা জানিয়েছেন সেটা হলো যে স্বাস্থ্য সেবাটাকে আরো ভালো করার জন্য বা অভিভাবকরা যদি সচেতন থাকে তাহলে হয়তো এটা এখানকার মানে আরো ভালো হবে। তো রাঙ্গামাটি হাসপাতালে যে রোগীর বিষয় ছিল এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। বর্ষার পানি নামলেও চলে যায়নি কচুরিপানা। এ কারণে কচুরিপানা জমে আছে চলন বিলের নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলার প্রায় 20,000 হেক্টর জমিতে, যা পরিষ্কার করতে প্রতি বিঘায় কৃষককে খরচ করতে হচ্ছে বাড়তি 6 থেকে 7,000 টাকা। এতে বোরো ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা চাষিদের। কৃষি বিভাগ বলছে চলন বিলের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বিল উন্নয়নে করণীয় ঠিক করতে সমীক্ষা চলমান। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। চলন বিলের নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় প্রায় 20,000 হেক্টর জমিতে জমে আছে কচুরিপানা। বোরো ধানের জন্য জমি প্রস্তুত করতে কচুরিপানা সরাতে ব্যস্ত কৃষক শ্রমিক। প্রতি বছর বর্ষায় চলন বিলে কচুরিপানা জমা হলেও চলতি বছর আগের চেয়ে অনেক বেশি পরিমাণ এসেছে বলে জানান এলাকাবাসী। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমির কচুরিপানা অপসারণ করতে দিনে 8 থেকে 10 জন শ্রমিকের মজুরি বাবদ অতিরিক্ত ব্যয় হচ্ছে 6 থেকে 7,000 টাকা। জমি প্রস্তুতের আগে অতিরিক্ত খরচের কারণে বোরো ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। সাফ করতে বিঘাকে 6,000 টাকা করে লাগছে। প্রত্যেকটা বছর আমাদের চলন মিলের কৃষকেরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে পানি শেষ, এর দা লাগে 2,500, তাহলে কামলার 10 কেজি করে ধান দিলে কি থাকে,
কিছু থাকবে কৃষকের? আমার কোনো সহযোগিতা যদি সরকার থেকে করে তাহলে কৃষক বাঁচবি। কৃষি বিভাগ বলছে চলন বিলের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে নিজ খরচেই পানি পরিষ্কারের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বিল উন্নয়নে করণীয় ঠিক করতে সমীক্ষা চলমান। চলন বিলের পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই কিন্তু এই কচুরিপানাগুলো আটকা পড়েছে। যদি এই পানি প্রবাহটা সঠিকভাবে থাকতো তাহলে কিন্তু এই কচুরিপানাগুলো এখানে কৃষকের জমিতে ভোগান্তির কারণ হতো না। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটি সমীক্ষা কাজ চলমান রয়েছে। উক্ত সমীক্ষা কাজ বাস্তবায়ন শেষে যে সুপারিশগুলো আসবে সেই সুপারিশের ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে আগামী মৌসুমে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় ৪৫,০০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী ২ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন সময়ে নদীতে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কার্যকর কোনো সমাধান মিলছে না। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে ফসলি জমি। আতঙ্কে তীর থেকে বসতবাড়ি স্থানান্তর করছেন বাসিন্দারা। শুষ্ক মৌসুমেও ভাঙন শুরু হয়েছে বগুড়া সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের ২ কিলোমিটার এলাকা জুড়ে। এরই মধ্যে বিলীন হয়েছে বেশ কিছু বাড়িঘর ও ১৫০ বিঘা ফসলি জমি। হুমকিতে আছে অন্তত ৩৫০ বাড়িঘর। এলাকাবাসী বলছেন ২০২৩ সালে পানি উন্নয়ন বোর্ড ১৫ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেললেও কোনো কাজে আসছে না। এতে আতঙ্কে দিন কাটছে তাদের। মনে হয় যে সূর্য নিয়ে যায় নদী। আমাদের খালি আশাই দিতে আছে, আঙ্গের এখন ভেঙে যাইতে যাইতে মনে করেন যে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। আঙ্গের কোনো কিছু জায়গা নাই যে আমরা বাড়ি ঘর ভেঙে নিয়ে যাও, অনেক আর খান্তি বাড়ি করমু। সেলফেল নিয়ে করে কিনা খাওয়া নাকছি, নদী ধরছে বাড়ি আনে খাচ্ছে আমরা এড়ে আফিত্তি কিন্তু যদি এটা পদক্ষেপ না নেওয়া, হয়তো আজকে একটা ঘর ভাঙলাম, কালকে হয়তো আরো মনে করেন যে ৩০০-৪০০ পরিবার আমরা এখান থেকে উধাও হয়ে চলে যাব। প্রাথমিকভাবে ৩৪০ মিটার এলাকায় জিও টিও ব্যাগ ফেলে জরুরি প্রতিরোধমূলক কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এর আগেও ভাঙন পরিলক্ষিত হওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছিলাম, জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে ভাঙন প্রতিরোধ করা হয়েছিল। এবারও আমরা জিও ব্যাগের মাধ্যমে ভাঙন প্রতিরোধের লক্ষ্যে একটি প্রস্তাবনা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছি। প্রস্তাবনাটি অনুমোদন হলেই খুব সহজেই আমরা সেখানে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব। বগুড়া সারিয়াকান্দির মানিকদাই চরঘাগোয়া ও সনপচাচরে নদী ভাঙন রোধে ২৭০০ মিটার স্থায়ী তীর রক্ষা নির্মাণে ৪৭ কোটি টাকার ডিপিপি প্রস্তাবনা প্রস্তুত করেছে পানি উন্নয়ন বোর্ড। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সেতু নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়কের কাজ। নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলের পাকা সেতু কোনো কাজেই আসছে না স্থানীয়দের। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ শেষ না হওয়ায় ক্ষুব্ধ তারা। তবে আগামী বছরের মধ্যেই পুরো প্রকল্প শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। রকিবুল ইসলামের ছবিতে এবার রকি রিপোর্ট। বিলের মাঝে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে নেই সংযোগ সড়ক। নওগাঁর মান্দা উপজেলার শঙ্করপুর বিলে নির্মিত এ সেতু স্থানীয়দের কোনো কাজে আসছে না। সমতল থেকে প্রায় ২০ ফুট উঁচু সেতুর দুপাশে বিস্তৃত বিল। বর্ষাকালে দুই পারের মানুষের একমাত্র ভরসা নৌকা। স্থানীয়দের দুর্ভোগ দূর করতে ২০২২ সালে ফেব্রুয়ারিতে শুরু হয় সড়ক ও সেতু নির্মাণ প্রকল্প। ২০২৪ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। নানা জটিলতায় দীর্ঘদিন ওই কাজ শেষ না হয় ভুক্তভোগী দুই পারের হাজারো মানুষের পথ চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে। যাওয়া আসা এখান খুবই মানুষের জন্য দুর্ভোগ। রাস্তাঘাট ভালো লয়, ভ্যান চড়া হয় না, গাড়ি চড়া হয় না, হাঁটে যাওয়া লাগে, কাদা পানি ভেঙে যাওয়া লাগে। রোগীটুকুলা ঝামেলা যেতে পারে না, মনে করে ঠেলা গাড়ি না নৌকাত করে যেতে হয়। তবে আগামী বছরের মধ্যেই পুরো প্রকল্প শেষ করার আশ্বাস ঠিকাদার ও এলজিডির। সর্বোচ্চ আমরা ১ থেকে ১.৫ মাসের মধ্যে আমরা কাজটা হ্যান্ড ওভার করতে পারবো। এই কাজটা হ্যান্ড ওভার হয়ে গেলে এই মোটামুটি আপনার ৯ থেকে ১০টা গ্রামের লোকজন সুফল ভোগ করবে। বছরের দীর্ঘমেয়াদী বৃষ্টির কারণে রাস্তাটা ডুবে গেছিল, আর কি অ্যাপ্রোচ ডুবে গেছিল। ইতিমধ্যে পানি নেমে গেছে, পানি নেমে যাওয়ার পরে এখন অ্যাপ্রোচের কাজ চলমান আছে। মানে আশা করতেছি আগামী জানুয়ারি মাসের শেষের দিকে যানবাহনের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো।
এলজিইডির তথ্যমতে 600 মিটার সংযোগ সড়ক ও 24 মিটার সেতু প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 3,34,00,000 টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। যুদ্ধক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে আছে বলে জেলেনস্কির কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় নেতাদের কোনো ভূমিকা নেই। গণমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপকে দুর্বল আর ক্ষয়িষ্ণু বলে সরাসরি আক্রমণ করেছেন ট্রাম্প। এদিকে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান মস্কোর কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে হোয়াইট হাউসে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এরই মধ্যে রুশ সেনাবাহিনী ইউক্রেনের সমগ্র ফ্রন্টলাইন জুড়ে অগ্রসর হচ্ছে এবং তারা মিরনোরাদ শহরের 30% বেশি ভবন নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শুরু থেকেই ইউরোপ ও যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে এবার এই যুদ্ধ বন্ধে ইউরোপের ভূমিকা পুরোপুরি খারিজ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপীয় নেতাদের দুর্বল ও দিশেহারা হিসেবে আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন এ নেতারা শুধু কথায় বলে যাচ্ছেন, তবে যুদ্ধ থামাতে কোনো উদ্যোগ নিচ্ছেন না। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের মতো দেশকেও ক্ষয়িষ্ণু দেশ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন যুদ্ধক্ষেত্রে মস্কো কিয়েভের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন এখনই শান্তি চুক্তিতে সম্মত না হলে বড় বিপদে পড়বে জেলেনস্কি। একই সঙ্গে ইউক্রেনের সাধারণ নির্বাচনের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়ার অবস্থান বজায় রেখে খুব শিগগিরই যুক্তরাজ্যকে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। আগের 28 দফার মার্কিন প্রস্তাবে ইউক্রেন বিরোধী যেসব শর্ত ছিল সেগুলো বাদ দিয়ে এখন 20 দফার পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানায় প্রেসিডেন্ট জেলেনস্কি। সোমবার ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি আরও জানান ইউক্রেন রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড হস্তান্তর করবে না। জেলেনস্কি এও জানান ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকা সম্ভব না। ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় 100 বিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় আশা করছে কয়েকদিনের মধ্যে এই বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে পারে। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন জব্দ করা রাশিয়ার সার্বভৌম সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে ব্যবহার করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে ইউক্রেনের রুশ বাহিনী পুরো ফ্রন্ট লাইনে অগ্রসর হচ্ছে এবং মিরনোগ্রাদ শহর ঘেরাও করে ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। রয়টার্সের তথ্যমতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিরনোগ্রাদে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই মিরনোগ্রাদে 30% বেশি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। ন্যু ক্যাম্পে ফেরার দিনে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে 2-1 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিক বাহিনী। জোড়া গোল করেছেন জুলস কুন্দে। লা লিগায় দারুণ ফর্মে থাকলেও ইউসিএলে খুব একটা স্বস্তিতে ছিল না কাতালোনিয়ানরা। তার উপর ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে শেষ দেখায় হারের স্মৃতিটাও জলজলে ছিল বার্সেলোনা শিবিরে। তাই হয়তো গুছিয়ে নিতে একটু সময় লেগে যায় স্বাগতিকদের। সেই সুযোগে সফরকারীদের এগিয়ে দেন আনস্কা নাউফ। 21 মিনিটেই পিছিয়ে পড়ে আবারও হারের শঙ্কায় বার্সেলোনা। প্রথমার্ধ পিছিয়ে থেকেই শেষ করেন তারা। বিরতি থেকে ফিরে কৌশল বদলে সাফল্য পান হ্যান্সি ফ্লিক। 3 মিনিটের এক ঝড়ে ওলটপালট হয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। 50 আর 53 মিনিটে জোড়া গোল করে দলে আনন্দের উপলক্ষ এনে দেন জুলস কুন্দে। অ্যাসিস্টে ছিলেন মার্কাস রাশফোর্ড এবং লামিনে ইয়ামাল। এই জয়ে প্রথম পর্বে 10 পয়েন্ট নিয়ে 14 নম্বরে আছে বার্সেলোনা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে সকালে বঙ্গভবনে যাচ্ছেন সিএসি। জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ চূড়ান্ত, আজ বিটিভিতে রেকর্ড, সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার ঘোষণা। একই সংবিধান, তবু অধিকার সবার সমান নয়। মানবাধিকার বাস্তবায়নে এখনো পিছিয়ে দেশ। বঞ্চিতদের নাগরিক সুরক্ষার মাধ্যমে মানবিক রাষ্ট্রের পরিচয় ধারণের পরামর্শ। যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই লেকে নাই। এত ময়লা, এত আবর্জনা। আলো বাতাস বা ভালো একটা পরিবেশে থাকবে ওই রকম কোনো পরিবেশ নেই। দূষণে নাকাল ধানমন্ডি লেক, হুমকিতে জলজ প্রাণী। নোংরা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের ক্ষোভ, রক্ষণাবেক্ষণের তাগিদ।
এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।